একটা মহিলা কমপ্লেন নিয়ে আসছে যে তার ডিসম্যানোরিয়া আছে, ডিসম্যানোরিয়া। এবং ডিসম্যানোরিয়া মানে কি সেটা আমরা জানি, যেটা মানে হচ্ছে যে মেনস্ট্রুয়েশন যখন হয়, মেনস্ট্রুয়াল ব্লিডিং যখন হয়, তখন তার অনেক বেশি পেইন হয়, কি থাকে, পেইন থাকে, ব্যথা থাকে, এটাকে আমরা ডিসম্যানোরিয়া বলি। এবং আমরা বলছিলাম যে ডিসম্যানোরিয়া যখন হয়, অনেক বেশি ব্যথা হয় মেনস্ট্রুয়াল ব্লিডিং এর টাইমে, তো সেটা এর সব থেকে কমন যে রিজনগুলো তার মধ্যে একটা হচ্ছে অ্যাডিনোমায়োসিস। ঠিক আছে, অ্যাডিনোমায়োসিস আমরা বলছিলাম, এবং আমরা এন্ডোমেট্রিওসিসের কথাও বলছিলাম। তো এন্ডোমেট্রিওসিসের একটা ছোট বোন অর্থাৎ লিটল সিস্টার হচ্ছে আমাদের এই অ্যাডিনোমায়োসিস, অর্থাৎ একটা স্পেশাল টাইপ অফ এন্ডোমেট্রিওসিসকে আমরা অ্যাডিনোমায়োসিস বলি। আমরা একটু বলে আসি যে এন্ডোমেট্রিওসিস মানে আমি কি বলছিলাম। এন্ডোমেট্রিওসিস মানে আমি বলছিলাম যে ধরো একটা মহিলা এর ইউটেরাস, এই যে, তো এই ইউটেরাসের মধ্যে এই জায়গায় তো এন্ডোমেট্রিয়াম আছে, এবং এন্ডোমেট্রিয়াল যে এখানে এন্ডোমেট্রিয়ামে যে টিস্যু থাকে, অ্যানোমেট্রিয়াল যে টিস্যু থাকে সেটার মধ্যে গ্ল্যান্ড থাকে, স্ট্রোমা থাকে। তো এই গ্ল্যান্ড অ্যান্ড স্ট্রোমা এগুলা যদি এন্ডোমেট্রিয়ামে তো আসেই, অর্থাৎ এখানে আসেই, এটা বাদে দেখা গেল এই যে মায়োমেট্রিয়াম রিজনটা থাকে, তো এই মায়োমেট্রিয়াম রিজনটাতে, অর্থাৎ আমি অন্য কালার দিয়ে দেখাই, এই যে রিজনটা মায়োমেট্রিয়াম বা মাসেল লেয়ার, স্মুথ মাসেল থাকে এখানে, এই রিজনে যদি এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো চলে যায়, তাহলে সেটাকে আমরা বলি অর্থাৎ একটোপিক এন্ডোমেট্রিয়াম টিস্যু। অ্যান্ডোমেট্রিয়াম যে রিজনটা বা ইউট্রাসের অ্যান্ডোমেট্রিয়াম যে এখানে থাকে সেখানে তো আসেই, বাট তার পাশাপাশি এগুলো দেখা যাচ্ছে মাইগ্রেট করে কিছুটা মায়োমেট্রিয়ামও চলে গেছে, তো সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডিনোমায়োসিস। এবং অ্যাডিনোমায়োসিস তাহলে কি হচ্ছে, একটোপিক অ্যান্ডোমেট্রিয়াল টিস্যু। ঠিক একইভাবে এই অ্যান্ডোমেট্রিয়াল টিস্যুগুলো যদি হচ্ছে ইউট্রাসকে, মানে ইউট্রাস থেকে বের হয়ে এরা হচ্ছে দেখা গেল রেট্রোগ্রেড ম্যাস্টুরেশনের কারণে এরা হচ্ছে ওভারিতে চলে গেল, ওভারি। তো তখন আমরা বলি যে আচ্ছা, যে চকলেট সিস্ট অফ ওভারি, বা সেটাকে আমরা বলি যে ওভারিতে যে অ্যান্ডোমেট্রিওসিস হয়েছে। ঠিক একইভাবে অ্যান্ডোমেট্রিওসিস আরও অনেকগুলো জায়গাতে হইতে পারে, এগুলা নিয়ে আমরা কিন্তু অনেকগুলা কথা বলে আসছি যখন আমরা অ্যান্ডোমেট্রিওসিস নিয়ে আলোচনা করছি, যে কোথায় কোথায় মেট্রিওসিসের সাইট হইতে পারে। বাট ইউটেরাসের মধ্যেও এক জায়গায় অ্যান্ডোমেট্রিওসিস হইতে পারে, যেটাকে আমরা অ্যাডিনোমায়োসিস বলি। স্পেশাল একটা টার্ম আমরা এখানে ইউজ করতেছি, এটাকে অ্যাডিনোমায়োমাও বলা হয়, মায়োমাও বলা হয়। কি বললাম, অ্যাডিনোমায়োমা। সো এই কথাটা কিন্তু আমাদের জন্য এখানে ক্রুশাল টু নো, টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এরপরে এই মহিলাটা অ্যাকচুয়ালি ডিসম্যানোরিয়া তো থাকবে, তার পাশাপাশি হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং যেটাকে আমরা ম্যানোরিজিয়া বলি, এটাও থাকতে পারে। এবং অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এর মধ্যেও কিন্তু একটা কজ, পাম কয়েন যেগুলো আমরা পড়ছিলাম, তো তার মধ্যে PA ছিল না, তো ওই A দিয়ে কিন্তু অ্যাডিনোমায়োসিস ছিল। সো পাম কয়েন ক্লাসিফিকেশন আমরা পড়ছিলাম যখন আমরা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং নিয়ে পড়ছিলাম, তো ওটারও একটা কারণ কিন্তু অ্যাডিনোমায়োসিস। এখন ব্লিডিং গেল, এ বাদে ডিসপ্যারোনিয়াও থাকতে পারে এই মহিলার। ডিসপ্যারোনিয়া মানে সেক্সুয়াল ইন্টারকোর্স করার টাইমে ব্যথা হয়, এবং একই সাথে ডিসপ্যারোনিয়ার সাথে সাথে মহিলাটার কি হবে, সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারতেছে না, ফলে ইনফার্টিলিটির জায়গাটাও এখানে ক্রিয়েট হতে পারে, ইনফার্টিলিটি। এবং ইনফার্টিলিটি আসলে করতে পারে কিন্তু আমাদের যে অ্যাডিনোমায়োসিস। এবং এই জিনিসটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ ওই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা কিন্তু চেঞ্জ হবে, বা ট্রিটমেন্ট প্ল্যানটা আমাদের মেক করতে এই জিনিসটা হেল্প করবে। তারপরে ক্রনিক পেলভিক পেইন, পেলভিক রিজনে অনেক মানে পেইন থাকতে পারে, ক্রনিক পেলভিক পেইন। আমরা ফাইব্রয়েড ইউটারাস যখন পড়ছিলাম, আসলে আমাদের এটার মধ্যে কিন্তু ডিফারেন্সগুলো মেক করতে হবে, যে ফাইব্রয়েডের সাথে অ্যাডিনোমায়োসিসের ডিফারেন্স কি। কারণ ফাইব্রয়েড একটা মহিলার আছে, দেখা গেলো তার সাথে অ্যাডিনোমায়োসিস হয়েছে কিনা। কারণ আমরা বলছিলাম যে যখন অ্যাডিনোমায়োসিস হয় তখন ইউটারাসটা অত বেশি বড় হয় না, ইউটারাসটা দেখা যায় যে 12 উইক সাইজেরও ছোট হয়, সাধারণত 12 উইক সাইজেরও ধরো ছোট হইলো। বাট থাইরয়েড ইউটারাসের সাইজ অনেক বড় হতে পারে, 20 উইক সাইজ হতে পারে, বা হচ্ছে 16 উইক সাইজ, মানে 24 উইক সাইজও হতে পারে। সো অনেক বড় হতে পারে, এবং সেটা হাইপোগ্যাস্ট্রিক রিজন বা হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক রিজন, তারপরে আম্বিলিক্যাল রিজন, এই পর্যন্ত হচ্ছে, যেহেতু ইউটারাস একটা সেন্ট্রালি প্লেস টাইপের একটা অর্গান, সো ওই সেন্ট্রাল রিজনগুলোতে মানে আমি অ্যাবডোমিনাল মাস পাইতে পারি। বাট অ্যাডিনোমায়োসিস আমি কোনো মাস পাই না, কিন্তু আমি যখন হচ্ছে মানে পারভেজানাল এক্সামিনেশন করি, বা তখন আমরা কিন্তু কিছুটা ইনলার্জ পাইতে পারি, বাট সেই ইনলার্জমেন্টটা কিন্তু 12 উইক সাইজের অত বেশি হয় না। ঠিক আছে, এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং অ্যাডিনোমায়োসিসের সাথে ডিফারেন্সিয়েটিং মেইন যে পয়েন্টটা, অ্যাডিনোমায়োসিসে ডিসমেনোরিয়া থাকে, এই কথাটা আমরা কিন্তু ভালো করে মাথায় গেঁথে রাখবো। হ্যাঁ, ওকে ফাইন। এখন আমরা অ্যাডিনোমায়োসিস, তারপর হচ্ছে ইউটেরাইন পলিপ, আর হচ্ছে ফাইব্রয়েড, এগুলো নিয়ে আলাদা ভিডিও বানাবো, আলাদা একটা ভিডিও, যেটাতে শুধুমাত্র এদের ডিফারেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করবো। কিন্তু অ্যাডিনোমায়োসিস, তাহলে দেখো এখানে সুন্দর করে ছবিটাতে দেখানো হয়েছে যে দেখো এই যে মায়োমেট্রিয়াম, সো মায়োমেট্রিয়ামের মধ্যে এরকম বিভিন্ন অ্যান্ডোমেট্রিয়াল টিস্যুগুলো আইসা এখানে শিফট হয়ে আসছে। সো এটাকে আমি বলি হচ্ছে অ্যাডিনোমায়োসিস। এবং অ্যাডিনোমায়োসিস মনে রাখবা, ইউটারাসটা তো বড় হয়, অতটা বেশি বড় হয় না, বাট যতটুকুই বড় হোক এটা ডিফিউজলি, বা এখানে একটা কথা আছে যে ইউনিফর্মলি বড় হয়, ইউনিফর্মলি, ঠিক আছে। এবং এই কথাটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন ফাইব্রয়েড দেখবো, ইউটারাসটা বড় হয়েছে, বাট অ্যাব্রো ভাবে, মানে এক এক জায়গায় একটু বড়, এক জায়গায় একটু ছোট, মানে অত বেশি সব জায়গায় সমানভাবে বড় হয়েছে এমন না। ঠিক আছে, তো এই জন্য এই একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আমাদের একটু মাথায় রাখতে হবে, ডিফিউজ ইনলার্জমেন্ট বা ইউনিফর্ম ইনলার্জমেন্ট। এখানে অ্যাডিনোমায়োসিসের থিওরি নিয়ে যদি একটু কথা বলি, যে বেজাল যে অ্যান্ডোমেট্রিয়াম থাকে সেটা মায়োমেট্রিয়ামে পেনিট্রেট করে যেতে পারে, বা মায়োমেট্রিয়ামকে ইনভেট করতে পারে। সো অ্যান্ডোমেট্রিয়াল যে গ্ল্যান্ড, তারপরে গ্ল্যান্ডেস্টোমা, এগুলো কি করতে পারে, মায়োমেট্রিয়ামকে ইনভেট করে মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকে যেতে পারে। সো এইভাবে সাধারণত ধারণা করা যাচ্ছে এখানে তো অ্যান্ডোমেট্রিয়াম, সো অ্যান্ডোমেট্রিয়ামটা কি করলো, এই মায়োমেট্রিয়ামকে ইনভেট করে মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকে গেল। সো এইভাবে হচ্ছে একটা বিষয় আছে। আর একটা হচ্ছে যে চাইল্ড বার্থের প্রসেসের সময় এটা কিছুটা হইতে পারে, আর এটা সাধারণত মাল্টিপ্যারাস জোম্যান এদের ক্ষেত্রে কমনলি হয়। তার মানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে আমরা যখন আসলে ফাইব্রয়েড ইউটারাস পড়ছি,
তখন আমরা বলে আসি যেটা নালীপাড়ার যারা নালীপাড়ার যে ওমান তাদের ক্ষেত্রে ইউজুয়ালি ফাইব্রয়েড ইউটারাসটা কমন, এবং যাদের কোনো বাচ্চা এখনো হয় নাই বা দেখা যাচ্ছে যে অনেক পরে বিয়ে করছে বাচ্চা এখনো নেয় নাই, তো তাদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি। অপরদিকে দেখো যাদের অনেকগুলো বাচ্চা অলরেডি আছে তাদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি মাল্টিপ্যারাস। তবে এখানে খুবই ক্রুশাল একটা কথা আমি বলি যে বর্তমানে অনেক পেশেন্ট আছে যে যারা ধরো রিপ্রোডাক্টিভ এইজের, এবং রিপ্রোডাক্টিভ এইজের বলতে এখনো কোনো বাচ্চা নেয় না, ইয়াং একটা মহিলা, সেই মেয়েটারও কিন্তু হইতে পারে আসলে অ্যাডিনোমায়োসিস। কারণ আগে কি হইতো, আগে হচ্ছে আমরা আগে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করা হতো। হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে টিস্যু কেটে নিয়ে এসে পরে আমরা দেখতাম যে ওখানে কি মায়োমেট্রিয়ামে কি গ্ল্যান্ড স্ট্রোমা এগুলো আছে কিনা, তাহলে আমরা বুঝতাম হয়তো এটা অ্যাডিনোমায়োসিস হয়েছে। বাট এখন এখন কিন্তু ইউএসজি ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে ইউএসজি, আলট্রাসোনোগ্রাফি যেটা আমরা বলি। সো ওইটা হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস কিন্তু অ্যাডিনোমায়োসিসের ক্ষেত্রে। সো এটাতে এখন খুব সহজে ডায়াগনোসিস করা যায়। পাশাপাশি আগে এমআরআইটাও করা হতো, মানে এমআরআই তো অনেক এক্সপেন্সিভ, এমআরআই করা হতো, বাট এখন বর্তমানে ইউএসজি দিয়ে কিন্তু সব কাজ চলে যায়। ইউএসজি দিয়ে আমরা খুব স্পষ্ট বুঝতে পারি। এবং কেন এখানে ইউটারাসের ডিফিউজ ইনলার্জমেন্ট হয়, কারণ এখানে মায়োমেট্রিয়ামের হাইপারপ্লাসি হয়, পাশাপাশি হাইপারট্রফিও হয়, অর্থাৎ সংখ্যাও বাড়ে সাইজও বাড়ে, এবং আলটিমেটলি ইউটারাসটার এই জন্য ডিফিউজ ইনলার্জমেন্ট হবে। আর মায়োমেট্রিয়ামের কন্ট্রাক্টিলিটি কিন্তু এখানে এফেক্টেড হয়, কারণ এখানে বিভিন্ন ডিফিউজ ডিপোজিটস তো হচ্ছে, রাইট? এই যে এখানে মায়োমেট্রিয়ামের জায়গায় জায়গায় এরকম ডিপোজিটস হচ্ছে, এই কারণে দেখা যায় যে কন্ট্রাক্টিলিটিটা ঠিকভাবে হয় না, এবং কন্ট্রাক্টিলিটি ঠিকভাবে না হওয়ার কারণে ঠিকভাবে কন্ট্রাকশন করতে না পারার কারণে আমরা আগেই বলেছিলাম যে মেনস্ট্রুয়াল ব্লিডিং হবে। সো আমরা কেন এখানে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হয় এই জিনিসগুলো যদি আমরা বলতে চাই, তাহলে ওই যে আমরা যখন ফাইব্রয়েড ইউটারাস করছিলাম এখানে আমরা যে কথাগুলো বলছিলাম না, কাইন্ড অফ ওরকমই যে আচ্ছা ফাইন মায়োমেট্রিয়ামে যেহেতু একটা মানে জিনিসগুলো জমা হচ্ছে বা আসতেছে, সেই কারণে মায়োমেট্রিয়ামের এখানে হচ্ছে কন্ট্রাকশন ঠিকভাবে করতে পারছে না, কন্ট্রাকশন ঠিকভাবে করতে না পারলে ব্লিডিং হবে। এবং আমরা ফাইব্রয়েডের ক্ষেত্রে আরও বলছিলাম যে অ্যাডমিটাল সার্ফেস এরিয়া বেড়ে যায়। সো আরও বেশ কয়েকটা কারণ ছিল, 4টার মতো কারণ ছিল, ওইগুলা পড়ে নিবা। মোস্টলি ডিফিউজ হয় টাইপ, তো এটা তো হচ্ছে সিমেট্রিক্যাল ইউটারাইন ইনলার্জমেন্ট হয়। আরেকটা কন্ডিশন আছে যেটাকে আমরা ফোকাল বলি বা লোকাল, যেটাকে আমরা অ্যাডিনোমায়োমা বলি। ফোকালটাকে আমরা আলাদা করে অ্যাডিনোমায়োমা বলতেছি। ইনক্যাপসুলেটেড বা কোনো হোল্ড অ্যাপিয়ারেন্স তো থাকবে না, ফাইব্রয়েডে যেমন থাকে, তো এটা অ্যাডিনোমায়োমা। যেটা মায়োমা যেহেতু আমরা বলতেছি, আমরা ভাবতে পারি আচ্ছা এটা তো হয়তো বা ফাইব্রয়েড। তো এটার সাথে আমার ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে যে লোকালি হয়তো একটা ফোকাল মানে কালেকশন আছে বা ডিপোজিট আছে, বাট সেটা কোনো ক্যাপসুলেটেড না, বা সেটা কোনো হোল্ড অ্যাপিয়ারেন্স নাই, অর্থাৎ ছুতায় পাঠানো এরকম অ্যাপিয়ারেন্স, সেটাকে বলে হোল্ড অ্যাপিয়ারেন্স, যেটা থাইরয়েড ইউটারাসের ক্ষেত্রে থাকে, এরকম অ্যাপিয়ারেন্স কিন্তু নাই। সো এরকম একটা ফোকাল হতে পারে, যেটা আমরা আলাদা করে অ্যাডিনোমায়োমা বলতেছি। আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলি যে এন্ডোমেট্রিওসিস তো আমরা পড়ে আসছিলাম, বাট অ্যাডিনোমায়োসিস যেটা, এই অ্যাডিনোমায়োসিস কিন্তু একটা হাইপার ইস্ট্রোজেনিক কন্ডিশন আমি বলতে পারি, কারণ ইস্ট্রোজেন এক্সেস এটা কিন্তু অ্যাডিনোমায়োসিসের ক্ষেত্রেও, মানে ইস্ট্রোজেন এক্সেসটা কিন্তু অ্যাডিনোমায়োসিসের ক্ষেত্রে একটা বিষয় আমাদের জন্য। অর্থাৎ ইস্ট্রোজেন এক্সেস যাদের আছে বা যারা রিপ্রোডাক্টিভ এইজে আছে, ইস্ট্রোজেন আছে অলরেডি, সো বডিতে যথেষ্ট ইস্ট্রোজেন আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আসলে অ্যাডিনোমায়োসিস হওয়ার চান্স বেশি। সিভিয়ার ডিসমেনোরিয়া এখানে হয় ইউজুয়ালি। আর অ্যাডিনোমায়োসিসে এই যে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট কন্ডিশন। আর অ্যাডিনোমায়োসিস যে একা হয় তা না, দেখা যায় অ্যাডিনোমায়োসিস যাদের আছে তাদের মোটামুটিভাবে অলওয়েজ এদের সাথে অ্যাডিনোমায়োসিসের সাথে হয়তো এন্ডোমেট্রিওসিসও আছে, পাশাপাশি দেখা যায় যে ফাইব্রয়েড ইউটারাসও থাকতে পারে, অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়াও থাকতে পারে, কারণ যেহেতু ইস্ট্রোজেন বেশি থাকে বা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট, তাই অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়াতে আমরা জানি ইস্ট্রোজেন বেশি থাকবে, এবং ইস্ট্রোজেন বেশি করেই অ্যান্ডোমেট্রিয়ামটা বেশি গ্রো করে, হাইপারপ্লাসিয়া হয়। অ্যান্ডোমেট্রিয়াম যে পলিপ সেটাও থাকতে পারে, আর ফলিকুলার সিস্ট অফ ওভারি সেটাও কিন্তু একটা অ্যাসোসিয়েটেড মানে হইতে পারে। অ্যাসোসিয়েটেড মানে হচ্ছে একই সাথে এই জিনিসগুলো কিন্তু থাকতে পারে। কেস সিনারিও এর কথা যদি বলি, ধরো 45 বছর বয়সী একটা মহিলা, মাল্টিপ্যারাস মহিলা, অনেকগুলো বাচ্চা আছে, তার হেভি মাস্ট্রুয়াল ব্লিডিং আছে 4 বছর ধরে, এবং এলএমপি অর্থাৎ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড হচ্ছে 1 উইক আগে হয়েছে, এবং তার রেগুলার সাইকেল 28 থেকে 30 দিনের মতো সাইকেলের ডিউরেশন থাকে, যেটা 7 থেকে 8 দিন মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়, আর হেভি ব্লিডিং হয়, এবং পাশাপাশি কিছু ক্লটো প্যাসেজ হয়, আর মানে 3 থেকে 4টা প্যাড হচ্ছে যায় দিনে। তো হাউএভার এখন একটা বিষয় হচ্ছে, যেহেতু মহিলাটা মাল্টিপ্যারাস এবং হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং কথা বলতেছে, তো মোটামুটিভাবে আমাদের মাথায় কিন্তু অ্যাডিনোমায়োসিসের কথাটা আসবে এখানে। ওকে, আর এখানে দেখো হি অলসো সাফার সিভিয়ার পেইন ডিউরিং হার মেনস্ট্রুয়েশন, মানে মেনসেস মানে মেনস্ট্রুয়াল যে ব্লিডিংটা হয়, ব্লিডিং শুরু হওয়ার 1 উইক আগে থেকেই হয়, এবং দেখা যায় যে এর জন্য সে অ্যান্টিএসমাসমোডিক অ্যানালজেসিক এগুলো নেয়, এবং তার ডিসপ্যারোনিও আছে। অর্থাৎ সিভিয়ার পেইনের বিষয়টা এখানে আছে, যে মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার আগে থেকেই ব্লিডিং হয়, আগে থেকেই পেইন হয়, পরে দেখা যায় মেনস্ট্রুয়েশনের টাইমও সেই পেইনটা থাকে, এবং যেটাকে আমরা বলে আসছিলাম সেকেন্ডারি ডিসমেনোরিয়া একটা টার্ম পড়েছিলাম, মনে আছে তোমাদের? ডিসমেনোরিয়া ভিডিওটাতে প্রাইমারি ডিসমেনোরিয়া, সেকেন্ডারি ডিসমেনোরিয়া, ওখানে এই বিষয়গুলো কিন্তু আলোচনা করে এসেছি। সেকেন্ডারি ডিসমেনোরিয়াতে কি হয়, মানে আগে থেকেই পেইন শুরু হয়, মেনস্ট্রুয়াল সাইকেলের টাইমেও থাকে পেইন, পরবর্তীতে আবার পারসিস্ট করে, আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়। আচ্ছা, এবং দেখা যায় যে তার ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা ওসিপি, প্রজেস্ট্রন এগুলো নেওয়ার হিস্ট্রি আছে, বাট এইগুলা নিয়েও তার পেইন রিলিভ হয়নি। কারণ আমরা একটা জিনিস দেখবো যে অ্যাডিনোমায়োসিস আসলে যদি হরমোনাল থেরাপিগুলো ওসিপি বলি বা প্রজেস্ট্রন বলি, এগুলো অতটা কিন্তু মানে স্পেশালি ওসিপি হরমোনাল থেরাপিগুলো অতটা এফেক্টিভ না। বাট মিরেনা নামে একটা টার্ম আছে, যেটা হচ্ছে আমরা বলি যে ইন্টার ইউট্রেন কন্ট্রাসেপটিভ ডিভাইস একটা প্রজেস্ট্রন কন্টেইনিং, এবং এই মিরেনাটা খুব এফেক্টিভ। হ্যাঁ, মিরেনাটা খুব এফেক্টিভ। দেখা গেল একটা মহিলা, তার বয়স 40 বছর, এবং তার মানে ম্যানোপজের আশপাশ দিয়ে আছে বয়স, এখনো ম্যানোপজ হয় নাই, তো সে আমি ধরলাম তার মধ্যে ইন্টিউটেন কন্ট্রাসেপটিভ ডিভাইস হিসেবে মিরেনা, যেটা মিরেনা আমি দিয়ে দিলাম, ইনসার্ট করে দিলাম। তো
মিরানা যখন ইনসার্ট করে দিলাম, তো তখন এটা 5 বছরের জন্য ধরো ভিতরে থাকলো। তো এরপর আস্তে আস্তে মেনোপজ হয়ে গেলো তো আর সমস্যা নাই। তো এই মিরানা দেওয়ার কারণে তার ওই যে মানে অ্যাডিনোমাইসিসের প্রবলেমটা সেটা কিন্তু রিজলভ হবে। ওকে, এবং আমরা যখন আসলে এক্সামিনেশন করলাম, পেশেন্টটাকে পেল পাইলাম, অর্থাৎ যেহেতু অনেক বেশি ব্লাড লস হচ্ছে, পেল হয়ে গেল, অ্যানিমিয়া থাকতে পারে। আমরা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে কোনো লাম্প পাই নাই, পার স্প্যাকুলাম এক্সামিনেশন করে আমরা হচ্ছে সার্ভিক্স ভ্যাজাইনাটা দেখলাম হেলদি আছে, বাট পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করে আমরা ইউটারাসে ইনলার্জ পাইছি যেটা 14 উইক সাইজের মতো হয়েছে, মানে 14 উইক সাইজের বেশি কিন্তু অ্যাডিনোমাইসিসে হয় না ইউজুয়ালি। হ্যাঁ, এবং এটা গ্লোবুলার সাইজের হয়, টেন্ডার হয়। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা যে এখানে কিন্তু টেন্ডার হয়। হ্যাঁ, তো আমরা যদি পালপেট করে ইউটারাসকে এইভাবে টেন্ডার পাই, সেটা একটা সাইন আমরা বলি, সেই সাইনটা একটা নাম আছে যেটা লাস্টের দিকে আমরা দেখবো। এবং এটা মোবাইল হবে ফ্রিলি, আর বাইলেটারাল ফর্নিক্সগুলো ফ্রি থাকবে, নন টেন্ডার হবে। তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মোস্ট লাইকলি আমরা অ্যাডিনোমাইসিস চিন্তা করতেছি, ফাইব্রয়েডও হতে পারে, অ্যানোমেটাল হাইপারপ্লাসিয়া হতে পারে, এবং ম্যালিগনেন্সি হইলেও হতে পারে, বাট সেটা আমাদের হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে হচ্ছে ডায়াগনোসিস করতে হবে। আলট্রাসাউন্ড ফাইন্ডিং যদি আমরা করি, স্পেশালি মানে ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি যেটা বা টিভিএস যেটা, এটা আমরা করবো আলট্রাসোনোগ্রাফি, এবং সেক্ষেত্রে আমরা ইউটারাসটা একটু বাল্কি পাবো এবং পোস্টেরিয়র ওয়ালটা থিকেন থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। দেখো এই যে ধরো এই যে হচ্ছে পোস্টেরিয়র ওয়াল, দেখো এটা কত মোটা, আর অ্যান্টেরিয়র ওয়ালটা দেখো কত চিকন। সো পোস্টেরিয়র ওয়ালটা বেশি থিকেন হয়, এই যে পোস্টেরিয়র ওয়ালটা বেশি থিকেন হয়, এই জিনিসটা অ্যানিমেটোসিসের ক্ষেত্রে খুবই ভালো করে আমরা, সরি অ্যাডিনোমাইসিসের ক্ষেত্রে আমরা মনে রাখবো। এবং অ্যান্ডোমায়োমেট্রিয়াল যে জাংশন, এটা কিন্তু লস হয়। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এই যে হচ্ছে অ্যান্ডোমায়োমেট্রিয়াল জাংশন, এবং এই জাংশনটা দেখা যায় যে, অর্থাৎ এই যে হচ্ছে মায়োমেট্রিয়াম, এই যে মায়োমেট্রিয়াম, আর এখান দিয়ে অ্যান্ডোমেট্রিয়াম আছে, এবং মায়োমেট্রিয়াল জাংশন এখানে আছে। মায়োমেট্রিয়াল জাংশনটা দেখা যায় ঠিকভাবে থাকে না। যেমন দেখো আমি যদি এখানে দেখি অ্যাডিনোমাইসিসে, দেখো এই যে অ্যান্ডোমায়োমেট্রিয়াল জাংশন দেখো সেখানে লস্ট হয়ে গেছে, মানে ভালো করে বোঝা যাচ্ছে না। ভেনিটিয়ান ব্লাইন্ড অ্যাপিয়ারেন্স, এই যে এগুলা হচ্ছে যে মায়োমেট্রিয়াল সিস্ট, এরকম একটা টার্ম আছে যে আমরা যখন দেখবো আসলে বিভিন্ন জায়গায় আমরা কিছু হাইপো ইকোইক এরিয়া দেখতে পারবো। এবং অ্যাডিনোমাইসিসের ক্ষেত্রে আরেকটা অ্যাপিয়ারেন্স মাথায় রাখবে, সেটা হচ্ছে হানিকোম অ্যাপিয়ারেন্স। এই কথাটা একটু মাথায় রাখো, হানিকোম অ্যাপিয়ারেন্সটাও আমরা পাই। আমরা হচ্ছে কিসে পাই? আনসার হচ্ছে আমরা এই আলট্রাসোনো ফাইন্ডিংসে কিন্তু আমরা পাইতে পারি, এবং এখানে কিছু মায়োমেট্রিয়াল সিস্ট পাওয়া যেতে পারে, মানে জায়গায় মায়োমেট্রিয়াল সিস্ট টাইপের কিছু কন্ডিশন আমরা পাইতে পারি। এবং এখানে আগেই বলে আসছি যে এখানে হচ্ছে কিছু এরকম সানরে অ্যাপিয়ারেন্স থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে ভেনিটিয়ান ব্লাইন্ড অ্যাপিয়ারেন্স। আর এমআরআই করা যেতে পারে যদি আমাদের ট্রান্সভেজানাল স্ক্যানটা ইনকনক্লুসিভ থাকে, ডাউট থাকে স্টিল। তো এমআরআই আমরা করি কারণ হচ্ছে অ্যাডিনোমায়োমা, ফাইব্রয়েড এগুলোর সাথে ডিফারেন্সিয়েট করার জন্য কিন্তু আমরা এমআরআই করতে পারি। কোনো অ্যান্ডোমেট্রিয়াল প্যাথোলজি আছে কিনা, এই জন্য আমরা অ্যান্ডোমেট্রিয়াল যে স্যাম্পলিং বা বায়োপসি এটা নিতে পারি। তো কীভাবে আমরা ম্যানেজ করবো? আমরা ফ্যামিলি ধরো কমপ্লিট আছে, বয়স 40 বছরের বেশি, এবং মেডিকেল ম্যানেজমেন্ট ফেল করে ফেলছে, তাহলে আমরা হিস্টেক্টমির দিকে যাবো। মেডিকেল ম্যানেজমেন্ট বলতে এখানে আমরা ব্লিডিং কন্ট্রোল করার জন্য ট্রানিক্সামিক অ্যাসিড, মানে এনএসআইডসগুলো তো দিতে পারি, তারপরে ট্রানিক্সামিক অ্যাসিড, মিফেনামিক অ্যাসিড, এগুলো ইউজ করে আমরা ব্লিডিংটা কন্ট্রোল করতে পারি। হরমোনাল কিছু থেরাপি দিতে পারি, ওসিপি দিতে পারি, প্রোজেস্টেরন দিতে পারি, প্রোজেস্টেরনের মধ্যে ওরালি দিতে পারি, অথবা মিরানা দিতে পারি। মিরানাটা ভালো, বাট ওসিপি অতটা এফেক্টিভ এখানে হয় না। ওসিপি দিলে যেটা হবে যে অ্যান্ডোমেট্রিয়াল যে টিস্যুগুলো জমছে মায়োমেট্রিয়ামের মধ্যে, ওগুলো অ্যাট্রফি হয়ে যাবে, সো আলটিমেটলি ওইটা সলভ হতে পারে, বাট এটা অতটা এফেক্টিভ না। মিরানাটা এখানে এফেক্টিভ, মনে রাখবা। এগুলো যদি না হয় তাহলে জিএনআরএইচ অ্যানালগ, যেগুলো জিএনআরএইচ অ্যানালগ মানে কন্টিনিউয়াস, যেটা যেহেতু হাইপারস্ট্রোজেনিক একটা কন্ডিশন, ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট একটা কন্ডিশন, আমরা এটা দিয়ে কিন্তু ইস্ট্রোজেনটাকে কমাই দিতে পারি। এবং হিস্টেক্টমিটা এটা হচ্ছে প্রেফার্ড একটা চয়েস, স্পেশালি যে মহিলাটা মানে মেনোপজে চলে গেছে, তার ফ্যামিলি কমপ্লিট, তার ক্ষেত্রে ডেফিনেটলি একটা ট্রিটমেন্ট ইউটারাসটা আমি ফেলে দিচ্ছি। আর যদি ফ্যামিলি কমপ্লিট না হয়, ইয়াং একটা ওমান হয় এবং তার ইউটারাসটা সে রাখতে চাচ্ছে, কারণ ইউটারাসটা রাখার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। কারণ চ্যাটিস লক্ষ্য করে যে একটা মহিলা, তার বয়স আমি ধরলাম 35, মানে 35 বছর একটা মহিলা, তার ইউটারাসটা এই কারণে দরকার, কারণ তার যদি ইউটারাস না থাকে, বা তার ধরো ইউটারাস না থাকলে কিন্তু তার হরমোনাল যে বিষয় যেগুলো এগুলোতে ইম্প্যাক্ট করবে, এবং তার মেনোপজ লাইক বিভিন্ন ম্যানিফেস্টেশন প্রকাশ পাইতে পারে। সেই জন্য ইউটারাসটা রাখা আমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট। তো আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট অপশনের মধ্যে ওসিপি, প্রোজেস্টেরন থেরাপি, মিরানা এগুলো ট্রাই করতে পারি। সেকেন্ড লাইন হিসেবে আমরা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যানালগ যেগুলো আছে, এগুলো অ্যামিনোরিয়াকে ইন্ডিউস করবে, এবং গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, তারপর হচ্ছে প্রোজেস্টেরন, এগুলো দিলে কিন্তু অ্যামিনোরিয়া হতে পারে। এগুলো ওভারিয়ান প্রোডাকশন অফ স্টেরয়েড হরমোনকে সাপ্রেস করে। ওমেন যদি কনসিভ করতে চায় তাহলে সব ট্রিটমেন্টগুলো কিন্তু স্টপ রাখতে হয় আর কি। দেখো এখানে অ্যাডিনোমাইসিস দেখানো হয়েছে যে মাসেলের মধ্যে, মানে মাসেল যেটা থাকে মায়োমেট্রিয়াম, তো মায়োমেট্রিয়ামের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্ডোমেট্রিয়াল যে স্টোমা গ্ল্যান্ড সেগুলো। আর ক্রনিক পেলভিক পেইন 6 মাসের বেশি সময় ধরে যদি থাকে সেটাকে আমরা ক্রনিক পেলভিক পেইন বলি, ডিসপ্যারোনিয়া। এবং আরেকটা যে ইম্পর্টেন্ট কথা বলা হয়নি, যে অ্যাডিনোমাইসিসের ক্ষেত্রেও কিন্তু অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। আমরা ফাইব্রয়েডিটাসে বলছিলাম যে 75% কেসই ফাইব্রয়েডিটাস অ্যাসিম্পটোমেটিক, বাট এরাও ঠিক একইভাবে অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, ইনফার্টিলিটি, তারপরে ইমপ্লান্টেশন ফেলিওর হতে পারে, মহিলার ইমপ্লান্টেশন ঠিকভাবে হচ্ছে না, ফলে প্রেগনেন্ট হতে পারতেছে না। আর অ্যাসিম্পটোমেটিক কেসে কোনো ট্রিটমেন্টের দরকার কিন্তু নাই। রিস্ক ফ্যাক্টর হচ্ছে যারা রিপ্রোডাক্টিভ এজে আছে, স্মোকিং একটা রিস্ক ফ্যাক্টর হতে পারে, অ্যান্টিডিপ্রেসেন্ট যারা নেয়, ট্যামোক্সিফেন থেরাপি যারা নেয়, বা ইস্ট্রোজেন এক্সেস টাইপের একটা ডিজিজ কিন্তু অ্যাডিনোমাইসিস, অ্যানোমেট্রোসিস এগুলো। ডায়াগনোসিসে ইউএসজিটা হচ্ছে বেস্ট, এবং ডিফিউজলি ইনলার্জড হবে ইউটারাসটা। আমরা ট্রিটমেন্টটা যদি একটু দেখে ফ্যামিলি যদি কমপ্লিট থাকে তাহলে ফার্স্ট লাইন হিসেবে মেডিকেল ম্যানেজমেন্ট আমরা দিব। মেডিকেল ম্যানেজমেন্টে এনএসআইডস, তারপরে ট্রানিক্সামিক অ্যাসিড ব্লিডিং কন্ট্রোল করতে, যদি এটাও ফেল করে তাহলে ওসিপি দেওয়া যেতে পারে, তারপরে প্রোজেস্টেরন দেওয়া যেতে পারে, ওরাল ডাইনোজেস্ট 2 মিলিগ্রাম, আর তার বাদে হচ্ছে আইইউসিডি মানে যেটা হচ্ছে মিরেনা দেওয়া যেতে পারে।
আর গোনাডোট্রপিন রিলিজিং অ্যানালগসের মধ্যে লিওপ্রোলাইট, এগুলো হচ্ছে মান্থলি ইনজেকশন আমরা বলি, এগুলো মান্থলি ইনজেকশন আকারে আমরা দিই। এবং গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যানালগস কিন্তু বেশি দিন ইউজ করা উচিত না, মানে 6 মাসের বেশি ইউজ করা উচিত না, এরকম একটা বিষয়। আর গোনাডোট্রপিন কারণ এর অ্যামিনুরিয়া করে, এবং গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এটা কিন্তু বোন লস করতে পারে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবং দেয়ারফর এটা 6 মাসের বেশি আমরা দিতে পারবো না। আর মেডিকেল ম্যানেজমেন্টে যদি রিলিফ না হয় তাহলে হিস্টেক্টমি করে ফেলবো, এটা হচ্ছে ফ্যামিলি যদি কমপ্লিট থাকে। আর ওভারি কিন্তু রিমুভ করা ইউজুয়ালি হয় না, এই জিনিসটা গেল। এরপর ফ্যামিলি যদি কমপ্লিট না থাকে তাহলে পেশেন্ট দেখা গেলো ইবনর্মাল ইউটেরাইন ব্লিডিং নিয়ে আসছে, পেইনের সিমটমস নিয়ে আসছে, তাহলে ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হিসেবে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট করতে পারি, এনএসআইড, ট্রানজিমিক অ্যাসিড, এটাতে কাজ না করলে ওসিপি দিব, প্রজেস্টেরন দিতে পারি, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যানালগ দিতে পারি। সেই সিকোয়েন্সটা মনে রাখবা। আর যদি ইনফার্টিলিটি এর প্রবলেম আছে এবং ইমপ্লান্টেশন ফেলিওর হচ্ছে, ইমপ্লান্টেশন ঠিক করে হচ্ছে না, আমরা বাট ইউটারাসটা ফেলতে যাচ্ছি না, ইউটারাসটা রাখতে চাচ্ছি, আমি জাস্ট ওই যেই টিস্যুগুলো হচ্ছে মায়োমেক্টমি গেছে ওইগুলোকে আমি কেটে নিয়ে আসবো, এটাকে বলি আমি অ্যাডিনো মায়োমেক্টমি, অর্থাৎ অ্যাডিনো মায়োমাকে আমি রিমুভ করে নিয়ে আসবো। এখন দেখো আমরা যখন ফাইব্রয়েড করছিলাম, যেটা আমার মায়োমেক্টমি করছিলাম, মায়োমেক্টমি ওটা মানে হচ্ছে যে ফাইব্রয়েডটাকে আমি কেটে ফেলবো, ইউটারাসটাকে রেখে দিব, জাস্ট ফাইব্রয়েডটা কেটে ফেলবো। এটা যারা ইনফার্টিলিটিতে ভুগতেছে বা সাফার্টিলিটিতে ভুগতেছে তারা যাতে ফার্টাইল হতে পারে, বাচ্চা নিতে পারে, বাচ্চা হয়, এই জন্য আমরা এটা করছি। এবং ফাইব্রয়েড ইউটারাস আমরা বলছিলাম যে যদি ফাইব্রয়েড ইউটারাস হয় এটার বাইরে হচ্ছে একটা সিউডো ক্যাপসুল থাকে, এবং আমরা যে কাজটা করি যে সিউডো ক্যাপসুল একটা কাট দিয়ে হচ্ছে এখানে মানে একটু ওপেন করে আমরা হচ্ছে এই যে ফাইব্রয়েডটা আছে এটা বাই করে নিয়ে আসি, ঠিক আছে। তো সিউডো ক্যাপসুল কিন্তু এভাবে থাকে, এটা আমাদের হেল্প করে, সিউডো ক্যাপসুল একটা কাট দিয়ে আমি ভিতর থেকে এটা নিয়ে আসতেছি। বাট অ্যাডিনোমায়োমার ক্ষেত্রে দেখা যায় যে এরকম কোনো মানে ধর এই যে অ্যাডিনোমায়োমা, তো অ্যাডিনোমায়োমা বা অ্যান্ডোমেট্রিয়াল যে টিস্যু এক্টোপিক্যালি গেছে মায়োমেট্রিয়ামে, তো সেটার বাইরে কিন্তু এরকম কোনো ক্যাপসুল থাকে না, কোনো সিউডো ক্যাপসুল বা কোনো ডেফিনেটিভ কোনো মার্জিন থাকে না বা বাহিরে বাউন্ডারি থাকে না। এই জন্য দেখা যায় এখানে যখন অপারেশন আমি করতে যাবো, অ্যাডিনোমায়োমেক্টমি করতে যাবো, এটা কিন্তু তত স্মুথ না, এটাতে ব্লিডিং চান্স বেশি থাকে বা রিমেইনিং অনেক কিছু থেকে যাওয়ার চান্স থাকে। সো এটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এক্সেসিভ ব্লিডিং হতে পারে, অ্যাডিনোমায়োটিক টিস্যু থেকে যেতে পারে। এবং কনসেপশন বা প্রেগনেন্ট যদি হইতে হয় বা প্রেগনেন্সি করতে হলে অ্যাডিনোমায়োমেক্টমি কারো করা হয়েছে এরপরে 6 মাস পরে করা উচিত, যাতে ইউটেরাইন রাপচার না হয়ে যায়। এবং 6 মাস ধরে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যানালগ দেওয়া যেতে পারে। এগুলা হচ্ছে লেফট ওভার যদি অ্যাডিনোমায়োটিক টিস্যু থেকেও থাকে সেগুলা অ্যাট্রফি হয়ে যাবে, একেবারে চুপসে যাবে বা নষ্ট হয়ে যাবে, যেটা নিউ অ্যাডিনোমায়োটিক টিস্যু আর ফর্ম করতে দিবে না। আর ইস্ট্রোজেন এক্সেসের কারণে ম্যালিগন্যান্ট কিছু ডিজিজ হতে পারে, এটা আমরা জানি। এগুলো আমাদের ডিডি হিসেবে থাকতে পারে অ্যাডিনোমায়োসিস, যেমন অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে, অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থেকে পরবর্তীতে অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার কিন্তু হতে পারে। আর অ্যান্ডোমেট্রিওসিস বা অ্যাডিনোমায়োসিসের সাথে সাথে অ্যান্ডোমেট্রিওসিস থাকতে পারে, মানে পেশেন্ট দেখা যায় শুধু অ্যাডিনোমায়োসিস নিয়ে আর সেরকম হয় না, অ্যাডিনোমায়োসিসের সাথে তার অ্যান্ডোমেট্রিওসিস আছে অথবা অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া আছে, ফাইব্রয়েডের সাথে আছে, সেরকম হতে পারে। তো এখন আমরা যদি অ্যাডিনোমায়োসিস নিয়ে একটু রিক্যাপিচুলেট করি, যে গ্ল্যান্ডস্টোমা এটা হচ্ছে মায়োমেক্টমে গ্রো করছে, আর এখানে হরমোনে তেমন রেসপন্স করে না। এখানে ডিফিউজ সিমেট্রিক্যাল ইনলার্জমেন্ট হয় ইউটেরাসের, পোস্টেরিয়র ওয়ালটা মোর থিকেন্ড হয়, 12-14 উইক সাইজ এর মতো ইউটেরাসটা বড় হতে পারে, এর থেকে বড় কিন্তু হয় না। আর কাট সারফেস করলে সেখানে সিস্টিক স্পেস দেখতে পারি, মায়োমেট্রিয়াল সিস্ট এবং ট্রাবিকুলেটেড অ্যাপিয়ারেন্স দেখতে পারি, ব্লাড স্পোর্স থাকতে পারে, ডার্ক আর থিকেন্ড ইউটেরাইন ওয়াল থাকতে পারে, কোনো ক্যাপসুল কিন্তু থাকবে না। মাইক্রোস্কোপিক ফিচারের মধ্যে হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডস্টোমা থাকবে, যেটা মানে মায়োমেট্রিয়ামের মধ্যে ইমবেডেড থাকবে, আর একে সারাউন্ড করে মায়োমেট্রিয়াল স্মুথ মাসেল থাকবে। আর এটার সাথে অ্যাসোসিয়েটেড কন্ডিশন হচ্ছে লিওমায়োমা, অর্থাৎ ফাইব্রয়েড আর অ্যাডিনোমায়োসিস সব থেকে কমন, যার সাথে ফাইব্রয়েড আর অ্যাডিনোমায়োসিস আছে। আর অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, অ্যান্ডোমেট্রিয়াল পলিপস, অ্যাডিনো কার্সিনোমা, পেলভিক অ্যান্ডোমেট্রিওসিস এগুলোও থাকতে পারে। এবং একজন মহিলার অ্যাডিনোমায়োসিস আছে, তো এটার কারণে তার ক্যান্সার এর সার্ভাইভালের সাথে কোনো সম্পর্ক কিন্তু নাই। অ্যাডিনোমায়োমাটাকে আমরা বলতেছি ফোকাল একটা মাস, লোকাল একটা মাস, আর ডিফিউজলি যদি হয় সেটাকে আমরা বলি হচ্ছে ডিফিউজ টাইপ অফ অ্যাডিনোমায়োসিস। অ্যাডিনোমায়োসিস কেন হতে পারে? ধারণা করা হয় যে রিপিটেড চাইল্ডবার্থ যারা করে, অনেক বেশি চাইল্ডবার্থ হইতেছে, মাল্টিপ্যারিটি আছে, তাদের ক্ষেত্রে হতে পারে। ইউটেরাইন কোনো ট্রমা হয়েছে, ভিগোরাস কিউরেটেজ করা হয়েছে, হ্যাঁ, অর্থাৎ অনেক সময় যেটা হয় যে এই যে ইউটেরাস, তো ইউটেরাসের মধ্যে ধরো কিউরেট করা হলো, তো কিউরেট করা হলে অ্যান্ডোমেট্রিয়াম, ধরো এখানে অ্যান্ডোমেট্রিয়াম, তো অ্যান্ডোমেট্রিয়ামের মধ্যে ঢুকে মানে অ্যান্ডোমেট্রিয়ামের মধ্যে ইউটেরাইন ক্যাভিটিতে ঢুকে যখন কিউরেট করা হচ্ছে, দেখা যেতে পারে যে অ্যান্ডোমেট্রিয়াল যে টিস্যুগুলো আছে সেগুলো কিউরেটেজের কারণে মায়োমেট্রিয়ামে চলে আসে, তো এইভাবে কিউরেটেজের মানে ট্রমার কারণে মায়োমেট্রিয়ামে চলে যায়, সেটা হচ্ছে ইনভেট করে এরা কিন্তু অ্যাডিনোমায়োসিস করতে পারে। আর ইস্ট্রোজেন যদি এক্সেস থাকে সেই সকল কন্ডিশনে। সো ম্যানেজমেন্টে ফার্স্ট হচ্ছে আমাদের পেশেন্টের এইজ হিস্ট্রি আমরা নিলাম, দেখলাম যে 40 বছরের বেশি হতে পারে, বা প্যারাসেক্টা মাল্টিপ্যারাসেক্টোম্যান, তার অ্যাসিম্পটোমেটিক 50% ক্ষেত্রেই থাকে, কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে দরকার নেই। ম্যানোরিজিয়া থাকতে পারে, ডিসম্যানোরিয়া থাকে, ম্যানোরিজিয়া 70% কেসে থাকে, আর ডিসম্যানোরিয়া 30% কেসে থাকে, ডিসপ্যারোনিয়া থাকতে পারে ইন্টারকোর্সের টাইমে, ইউরিনারি ফ্রিকোয়েন্সি বেড়ে যেতে পারে, ইনফার্টিলিটি বা ফেলার অফ ইমপ্লান্টেশন বা মিসক্যারেজ হতে পারে। সাইন যদি দেখি তাহলে মিড লাইন হাইপোগ্যাস্ট্রিক মাস পাওয়া যাইতে পারে, অতটা ইম্পর্টেন্ট না, বাট পাওয়া গেলেও সেটা 14 সাইজের ছোট হবে। আর এখানে পেলভিক এক্সাম করে আমরা দেখবো ইউনিফর্ম ইউটেরাইন ইনলার্জমেন্ট, স্পেশালি পার্টভেজানাল এক্সামিনেশন করে। আর আল্ট্রাসাউন্ড উইথ কালার ডপলার আমরা করতে পারি। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি যে কালার ডপলার বলতে বোঝায় যে অ্যাকচুয়ালি যখন ওইখানে যে ব্লাড বা সার্কুলেশন আছে, ওইখানে যে ব্লাড ফ্লো হয়, ব্লাড ফ্লোটাকে আমরা মেজার করি, ব্লাড ফ্লো কে মেজার করতে পারি আমরা, এবং সেক্ষেত্রে বিভিন্ন কালার যেমন ব্লু কালার, রেড কালার, এগুলো দিয়ে হচ্ছে আমাদের বিভিন্ন আইডিয়া কিন্তু দিতে পারে। আল্ট্রাসাউন্ডের পাশাপাশি আমরা যদি কালার ডপলার করি, ব্লাড ফ্লোটাকে এটা ভালো বোঝায়। এবং এমআরআই মোর সেন্সিটিভ, বাট এটা যেহেতু এক্সপেন্সিভ, আমরা রুটিনলি আল্ট্রাসাউন্ডে কিন্তু করি, ট্রান্সভেজানাল আল্ট্রাসাউন্ড করা যেতে পারে। আর ট্রিটমেন্ট অপশন ইউজুয়ালি সার্জিক্যাল, হরমোনাল তেমন একটা বেনিফিট কিন্তু নাই।
হরমোনাল থেরাপির মধ্যে লিভোনর্জেস্ট্রল কন্টেনিং আইইউসিডি বা মিরানা যেটাকে আমরা বলতেছি, এটা ব্লিডিং এবং পেইন দুইটাকে কমাইতে পারে। আর ড্যানাজল আইইউসিডি বা প্রোজেস্টিনস বা ইস্ট্রোজেন এগুলো অতটা বেনিফিট কিন্তু নাই। আর সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে কনজারভেটিভ সার্জারি আছে। কনজারভেটিভ সার্জারি মানে ইউটারাসটা আমি রেখে দিচ্ছি, অ্যাডিনোমায়োমেক্টমি, তারপরে ইউটাইন মাস রিডাকশন, ইউটাইন আর্টারি ইম্বোলাইজেশন, এটা আমরা ফাইব্রয়েড ইউটারাসে বলছিলাম। তো ইউটাইন আর্টারি ইম্বোলাইজেশন এটা আসলে আমাদের দেশে ওইভাবে কিন্তু করা হয় না। আর ডেফিনিটিভ সার্জারির মধ্যে হিস্টেক্টমি, এটা ডেফিনিটিভ, এটা করে ফেললে কিন্তু হয়ে যাবে। প্যারাস বা ওল্ডার রোমানদের ক্ষেত্রে আমরা হিস্টেক্টমি করে ফেলতে পারি। অ্যাডিনোমাইসিসের ডায়াগনোসিসের জন্য ট্রান্সভাজানাল আল্ট্রাসাউন্ড করবো, সাথে কালার ডপলার ইউজ করে। তখন আমরা কি ফাইন্ডিংস পাবো, এগুলোর মধ্যে আমাদের কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে, যে হানিকম প্যাটার্ন পাবো। তো এটা বলতে কি বোঝায়, এটা বলতে বোঝায় যে হাইপোইকুইক মায়োমেট্রিয়াম পাবো এবং সাথে স্মল সিস্ট থাকবে, এরকম একটা বিষয়। এখানে হানিকম প্যাটার্নের কথাটা মনে রাখো। আর ইনক্রিজ ভাস্কুলারিটি আমরা দেখতে পারবো, কালার ডপলার আমরা ইউজ করতেছি, এখানে আমরা ভালো করে এটা বুঝতে পারবো। আর সাব এন্ডোমেট্রিয়াল হাইপোইকুইক জোন পাবো, অর্থাৎ এন্ডোমেট্রিয়াম যেখানে আছে তার আশপাশ দিয়ে কিন্তু আমরা হাইপোইকুইক কিছু জোন পাবো, কিছুটা কালো কালো থাকবে, হ্যাঁ, কালো কালো অ্যাপিয়ারেন্স আমরা কিন্তু পাবো। তারপরে এমআরআই ফিচার যদি বলি, তাহলে গ্লোবালি ইনলার্জ বা ডিফিউজলি ইনলার্জড ইউটারাস, ওইটা তোমরা বুঝতে পারবে, এবং পোস্টেরিয়র ওয়ালটা বেশি থিকেন থাকে, এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট। আর জাংশনাল জোন যেটা, এটার থিকেনিং 12 মিলিমিটারের বেশি হয়। সো এরকম বেশ কিছু পয়েন্টস আছে। কিছু হাইপোইকুইক সিস্ট পাইতে পারি, যেটা আমরা মায়োমেট্রিয়াল সিস্ট বলতেছি, যেটা আমরা কিন্তু দেখতে পারি। সো মোটামুটি এরকম বেশ কিছু। এবং অ্যান্ডোমেট্রিয়াল যে ইকো, সেটা পোরলি ডিফাইন থাকে। সো দেখো অ্যান্ডোমেট্রিয়াল ইকো পোরলি ডিফাইন, সেভাবে আমরা ইউএসজি এবং এমআরআই ফাইন্ডিংসগুলো একটু বলতে কিন্তু পারি। হেটারোজেনাস মায়োমেট্রিয়াল ইকো টেক্সচার থাকবে, এখন আমরা সেই কথাগুলোই বলে আসছি যে হেটারোজেনাস ইকোজেনিসিটি থাকবে। সো এরপর আসো প্যাথোফিজিওলজিক্যাল ফিচার্সের কথা যদি বলি, যে ম্যানোরেজিয়া কেন হয়, কারণ ইউটাইন ক্যাভিটিটা ইনক্রিজড হয়ে যাবে, মানে ওখানে সার্ফেস এরিয়াটা বাড়ে, এবং অ্যানোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, তারপরে ইউটাইন কন্ট্রাকশন ঠিকভাবে করতে পারে, এখানে ব্লিডিং হচ্ছে। আর ডিসমেনোরিয়া হয় কারণ রেট্রোগেট ইউটাইন কন্ট্রাকশন হয়, এবং এই কারণে ডিসমেনোরিয়াটা কিন্তু পাওয়া যায়। আর ইনফার্টিলিটি এর কারণ হচ্ছে যে রেট্রোগেট মায়োমেট্রিয়াল কন্ট্রাকশন যেহেতু হয়। দেখো আমরা যখন এন্ডোমেট্রিওসিস পড়ছিলাম, আমরা এখানে বেশ কিছু থিওরি পড়ছিলাম, যে থিওরিগুলোর মাধ্যমে আমরা বলি যে কেন এন্ডোমেট্রিওসিস হয়। যেমন রেট্রোগেট ম্যাস্টুরেশনের কথা আমরা বলছিলাম, আর কয়েকটা থিওরি ছিল। তো ঠিক একইভাবে অ্যাডিনোমাইসিসের কিছু থিওরি আছে, যেমন রেট্রোগেট মায়োমেট্রিয়াল কন্ট্রাকশন এখানে হয়, বা আরো বেশ কিছু থিওরি আছে। সো এইগুলোর কারণে কিন্তু ইনফার্টিলিটি বা আমরা বলতেছি যে অনেক বেশি ডিসমেনোরিয়া হচ্ছে। এবং সাব এন্ডোমেট্রিয়াল যে মানে সাব এন্ডোমেট্রিয়াল যে মায়োমেট্রিয়ামগুলো আছে, এন্ডোমেট্রিয়ামের জাস্ট নিচের দিকে যে মায়োমেট্রিয়াম টিস্যুগুলো আছে, ওগুলো ডিসফাংশন থাকে। এবং নর্মালি যেটা হয়, যে ধরো এই যে এন্ডোমেট্রিয়াম, ইউটারাসের মধ্যে এই যে এন্ডোমেট্রিয়াম, সেটার আশপাশ দিয়ে যে মায়োমেট্রিয়াম, মানে একেবারে কাছের যে মায়োমেট্রিয়াম, সেগুলো কিন্তু অনেক বেশি, সেগুলো অনেক কি থাকে, সেখানে অনেক বেশি থিকনেস থাকে, বা অনেক বেশি থিকনেস আমরা বলতে পারি, বা অনেক স্ট্রং থাকে, বাট ওটার ডিসফাংশন হয়ে যায়। আস্তে আস্তে যত দূরে যাবো ইউটারাস থেকে বলতে অ্যানোমেট্রিয়াম থেকে, তত বেশি মানে স্ট্রংনেস কমতে থাকে আসলে মায়োমেট্রিয়ামগুলোর বা মাসেল লেয়ারগুলোর, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে ইমপ্লান্টেশন ঠিক করে হইতে পারে না, ইমপ্লান্টেশন ফেলিয়ার হয়। আর অ্যাবনর্মাল ইমিউন এবং নাইট্রিক অক্সাইড রেসপন্স নামে একটা বিষয় আছে, যেটা ইনফার্টিলিটিতে কন্ট্রিবিউট করতে পারে। কমপ্লিকেশন কি হতে পারে, অ্যাডিনোমাইসিসের কমপ্লিকেশন হিসেবে সিগনিফিক্যান্ট মরবিডিটি হতে পারে। আর পাশাপাশি অনেক পেলভিক অ্যাবনর্মালিটিসগুলো এটার সাথে অ্যাসোসিয়েট থাকতে পারে, যেমন ফাইব্রয়েড ইউটারাস, অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার, বা আমরা বলতে পারি অ্যাডিনোকার্সিনোমা। আর ফার্টিলিটিও কমাই দিবে, সেগুলো অ্যাডিনোমাইসিসের আসলে কমপ্লিকেশন। ফাইব্রয়েড ইউটারাস আর অ্যাডিনোমাইসিসের মধ্যে ডিফারেন্সিয়েট যদি আমরা করতে চাই, অ্যাডিনোমাইসিস হচ্ছে অনেক বেশি ডিসমেনোরিয়া থাকবে, ব্যথা থাকবে। আর অ্যাডিনোমাইসিসের সাইজটা 14 উইক সাইজের থেকে ছোট হবে, বা 14 উইক সাইজ ম্যাক্সিমাম হতে পারে ইউটারাসের সাইজ। বাট ফাইব্রয়েড ইউটারাসে 14 উইককে এক্সিপ করতে পারে, সেটা 24 উইক সাইজ পর্যন্ত হতে পারে। আর এটার সাইজ ফাইব্রয়েড ইউটারাসে যে বড় হয়, সেটা নোডুলার টাইপের একটা বড় হওয়া। আর অ্যাডিনোমাইসিসে বড় হলে সেটা ডিফিউজলি বা ইউনিফর্মলি সব জায়গায় সমানভাবে বড় হয়। আমরা যদি ইউএসজি করি, তাহলে এখানে হেটারোজেনাস একটা ইকোজেনিসিটি পাই, মায়োমেট্রিয়াল সিস্ট পাই, বাট ফাইব্রয়েড ইউটারাসের ক্ষেত্রে হোমোজেনাস ইকোজেনিসিটি থাকে। বিষয় দেখো, যে অ্যাডিনোমাইসিসের যে পেইনটা আর কোনিক পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের পেইন, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? অ্যাডিনোমাইসিসে পেইনটা কিন্তু মেনস্ট্রুয়েশন বা ব্লিডিং এর আগেই শুরু হয়, এবং ব্লিডিং এর টাইমেও থাকে। আর অপরদিকে কোনিক পেলভিক ইনফ্লামেটরি ডিজিজে মেনস্ট্রুয়েশনের টাইমে ব্লিডিং হয়, এবং মেনস্ট্রুয়েশন শেষ হয়ে যাওয়ার পরে ব্লিডিং হয়, মানে পেইন হয়, সরি, মানে মেনস্ট্রুয়েশন টাইমে পেইন হয় এবং মেনস্ট্রুয়েশনটা শেষ হয়ে যাওয়ার পরে পেইন হয়। আর অ্যাডিনোমাইসিসে পেইনটা সাইক্লিক্যাল হয়, এখানে কনস্ট্যান্ট পেইন থাকে, একইভাবে পেইন থাকে। এখানে কোলি কি হয়, যে আসে আবার চলে যায়, বাট এখানে ডাল ল্যাকিং থাকে। হিস্ট্রি অফ ইনফেকশন পেলভিক ইনফ্লামেটরি ডিজিজে থাকবে, আর ভেজানাল ডিসচার্জ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজে থাকবে, যেহেতু ইনফেকশন আসলে। আমরা একটু কেস সিনারিও চিন্তা করি, যে 35 বছর একটা মহিলা ডিসমেনোরিয়া নিয়ে আসছে, এবং তার কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হতে পারে? ডিফারেনশিয়াল বলতে মেইনলি প্রভিশনাল ডায়াগনোসিস অ্যাডিনোমাইসিস হতে পারে। কেন অ্যাডিনোমাইসিস? মনে রাখবা ডিসপ্যারোনিয়া এখানে বলছে, এবং ডিসমেনোরিয়া আছে, এবং বয়সটা 35। তাহলে মোটামুটিভাবে আমি ধরে নিতে পারি যে মহিলাটা হচ্ছে অ্যাডিনোমাইসিস হয়েছে। এবং কেস 2 তে দেখি 40 বছর একটা মহিলা, তার মাল্টিপ্যারাস বলছে, মানে আমাদের মাথার মধ্যে অ্যাডিনোমাইসিসটা কিন্তু কাজ করতে পারে। এবং তার ম্যানোরিয়া আছে, ডিসমেনোরিয়া কথা এখানে বলছে, তার মানে অ্যাডিনোমাইসিস বা এন্ডোমেট্রিওসিসও হতে পারে, বা কোনিক পেলভিক ইনফ্লামেটরি ডিজিজও হওয়ার কিছুটা চান্স আছে। আর তারপরে 48 বছর একটা মহিলা, মাল্টিপ্যারাস, ম্যানোরিয়া, ডিসমেনোরিয়া এবং ইউটারাস ইউনিফর্মলি ইনলার্জ। এখানে বলেই দিছে যে ইউটারাস ইউনিফর্মলি ইনলার্জ, তার মানে ফর শিওর এটা অ্যাডিনোমাইসিস।